দ্য এপিট্যাপ। দ্য এপিট্যাপ মানে কি? দ্য এপিট্যাপ মানে হলো স্তম্ভলিপি। কোনো মানুষ যখন মারা যান তাকে কবরে দেওয়া হয়, কবরে দেওয়ার পর তারপরে একটা সিল রেখে দেওয়া হয়, স্তম্ভ লিখে দেওয়া হয়, এবং সেখানে লেখা থাকে সেই ব্যক্তির নাম লেখা থাকে, কত সালে জন্ম, কত সালে মৃত্যু, ইনি একজন মহান ব্যক্তি ছিলেন, ইনি একজন ভালো মানুষ ছিলেন, সমাজের জন্য অনেক কিছু করে গেছেন এবং এত সালে মারা গেছেন। এই জাতীয় যে শিলালিপিটি থাকে সেটাকে স্তম্ভলিপি বলা হয়, ইংরেজিতে দ্য এপিটেপ বলা হয়। সাধারণত নিজের এপিটেপ কেউ নিজে লেখে না, কিন্তু এখানে থমাস গ্রে নিজের এপিটেপ জীবদ্দশায় নিজেই লিখে দিয়ে গেছিলেন যে আমার মৃত্যুর পর যেন এই এপিটেপটা বসিয়ে দেওয়া হয়। বুঝতে পারলি কিনা? প্রসঙ্গতই আমি বলছি, উইলিয়াম শেক্সপিয়ারও একটা এপিটেপ লিখে গেছিলেন, যেখানে তিনি বলেছিলেন আমার কবর যে কুড়বে সে অনন্তকালের জন্য অভিশপ্ত হয়ে থাকবে। এটা উইলিয়াম শেক্সপিয়ারের গল্প। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে থমাস গ্রের দ্য এপিটেপটা। থমাস গ্রে এখানে এপিটেপে কি বলছেন দেখা যাক তার স্তম্ভলিপিতে। হেয়ার মানে এখানে, রেস্ট মানে বিশ্রাম নিচ্ছেন, এখানে বিশ্রাম নিচ্ছেন। হিজ হেড, দেখো এখানে বিশ্রাম নিচ্ছে তার মাথাটা। কোনো মানুষের কি এমনি হতে পারে মৃতদেহটা শুধু মাথাটা বিশ্রাম নিচ্ছে? হতে পারে না। মানে তার মাথাটা ধরে পুরো দেহটাকেই বলছে, মানে সিনিডকি খানিকটা। সিনিডকি মানে কি? একটা পুরো বিষয়ের কোনো একটা গুরুত্বপূর্ণ অংশ ধরে বোঝাবে আর পুরো বিষয়টাকে বোঝাবে। বলছে এখানে বিশ্রাম নিচ্ছে, হিজ হেড, তার মাথাটা, মানে তার মাথা বলছে না, এখানে তার মাথার মধ্যে দিয়ে পুরো শরীরটারই কথা বলা হচ্ছে। এখানে বিশ্রাম নিচ্ছেন তিনি, আপন দ্য ল্যাপ অফ আর্থ, পৃথিবীর কোলে। আপন দ্য ল্যাপ অফ আর্থ, পৃথিবীর কোলে। এখানে বিশ্রাম নিচ্ছেন তিনি, এখানে বিশ্রাম নিচ্ছেন একজন ব্যক্তি। কোথায়? আপন দ্য ল্যাপ অফ আর্থ, পৃথিবীর কোলে। বলো প্রথম লাইন ক্লিয়ার সবার কাছে? প্রথম লাইন ক্লিয়ার? ওকে। এই ইউথ যে বিশ্রাম নিচ্ছে পৃথিবীর কোলে, এই ইউথ সে হলো একটা যুবক। এই ইউথ একজন যুবক, টু ফরচুন অ্যান্ড ফেম আননোন, যার কাছে সৌভাগ্য এবং খ্যাতি। ফরচুন মানে সৌভাগ্য, ফেম মানে খ্যাতি, যার কাছে সৌভাগ্য এবং খ্যাতি অজানা ছিল। আননোন মানে অজানা, আননোন মানে অজানা। তাহলে হি ওয়াজ এ ইউথ, সে এমন একজন যুবক ছিল, টু হুম, যার কাছে ফরচুন অ্যান্ড ফেম আননোন ছিল। ফরচুন মানে সৌভাগ্য, ফেম মানে খ্যাতি, এই দুটোই আননোন ছিল বা অজানা ছিল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? 3 নম্বর লাইন, ফেয়ার সাইন্স। ফেয়ার সাইন্স, সায়েন্স মানে আমরা সবাই জানি বিজ্ঞান। ফেয়ার মানে এখানে সুন্দর বা আশীর্বাদ, বিজ্ঞানের আশীর্বাদ। ফ্রন্ট নট, ফ্রন্ট মানে রাগ ক্রোধ, কিন্তু নট আছে, মানে বিজ্ঞানের আশীর্বাদ থেকে সে বঞ্চিত হয়নি, বিজ্ঞানের আশীর্বাদ থেকে সে বঞ্চিত হয়নি। ফ্রন্ট মানে কি? ফ্রন্ট কথাটা বলেছে, ফ্রন্ট মানে রাগ ক্রোধ, কিন্তু নট আছে। নট মানে না, মানে বিজ্ঞানের আশীর্বাদ থেকে, ফেয়ার সাইন্স, বিজ্ঞানের আশীর্বাদ থেকে, ফ্রন্ট নট, সে বঞ্চিত হয়নি। বুঝতে পারলে? অন হিজ হাম্বেল বার্থ। হাম্বেল বার্থ মানে সাধারণ পরিবারে জন্ম বা গরিব পরিবারে জন্ম, সেটাকে হাম্বেল বার্থ বলে। হাম্বেল বার্থ মানে গরিব মানুষ। সে হাম্বেল বার্থ হওয়া সত্ত্বেও বিজ্ঞানের যে আশীর্বাদ সেখান থেকে কোনোভাবেই বঞ্চিত হয়নি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? হ্যাঁ না? 3 নম্বর লাইন দেখো, ফেয়ার সাইন্স। ফেয়ার সাইন্স, বিজ্ঞানের আশীর্বাদ, ফ্রন্ট নট, তাকে কোনোদিন দূরে ঠেলে দেয়নি বা ঘৃণা ভরে তাকে ঠেলে দেয়নি, মানে বিজ্ঞানের আশীর্বাদ সে পেয়েছিল। অন হিজ হাম্বেল বার্থ, তার হাম্বেল বার্থ সত্ত্বেও, হাম্বেল বার্থ মানে গরিব ঘরে জন্ম হওয়া সত্ত্বেও। দেখে নাও গাইজ 4 নম্বর লাইন, 4 নম্বর লাইন লক্ষ্য করো। অ্যান্ড মেলানকলি, অ্যান্ড এবং মেলানকলি, দুঃখ, মেলানকলি এবং দুঃখ, মার্কড হিম ফর হার ওন, দুঃখ সারা জীবন ধরে তার সাথে জড়িত ছিল। সে এমন একজন ব্যক্তি ছিল, মানে হি ওয়াজ এ ভিকটিম অফ মেলানকলি, সে সারা জীবন দুঃখ পেয়েছিল বা সারা জীবন দুঃখে জর্জরিত ছিল। এই যে বলছে অ্যান্ড এবং মেলানকলি, মেলানকলি মানে দুঃখ করুণ, মানে দুঃখ দুর্দশা, এটা মেলানকলি বলে। বুঝতে পারলে? দুঃখ মার্কড হিম ফর হার ওন, দুঃখ যেন তার জীবনে ছাপ ছেড়ে গেছিল। মার্ক মানে ছাপ ফেলা, মার্ক মানে দাগ দেওয়া,
দুঃখ যেন তার জীবনকে বিভিন্ন দাগে ভরে দিয়েছিল, বুঝতে পারলে? হার ওন অ্যান্ড এবং মেলানকলি, দুঃখ, মার্কড হিম, দুঃখ যেন তাকে মার্কিং করে গেছিল, মানে দুঃখ যেন নিজের ছাপ ফেলে গেছিল। অফ হার ওন, নিজের ছাপটা দুঃখ এর উপর ফেলে গেছিল, এই লোকটার উপর, যে এখানে চিরনিদ্রায় রত রয়েছে, মানে থমাস গ্রের কথা বলছে। এটা বলো বোঝা গেছে কিনা? 4 নম্বর লাইন। লার্জ ওয়াজ হিজ বাউন্টি, লার্জ ওয়াজ হিজ বাউন্টি মানে হি হ্যাড এ লার্জ হার্ট, সে দরাজ দিলের মানুষ ছিল, বুঝতে পারলে? সে বড় হৃদয়ের মানুষ ছিল। লার্জ ওয়াজ হিজ বাউন্টি, লার্জ ওয়াজ হিজ, লার্জ মানে বড়, বড় হৃদয়ের মানুষ ছিল সে, বুঝতে পারলে? লার্জ ওয়াজ হিজ বাউন্টি, সে দরাজ দিলের মানুষ ছিল বা উদার মানুষ ছিল। অ্যান্ড হিজ সোল সিনসিয়ার, এবং সে সোল মানে আত্মা বা মনের দিক থেকে আন্তরিক ছিল। সিনসিয়ার মানে আন্তরিক, সিনসিয়ার মানে আন্তরিক, এবং মনের দিক থেকে কি ছিল রে? সে সিনসিয়ার ছিল। বল বোঝা গেছে কিনা? তাহলে লার্জ ওয়াজ হিজ বাউন্টি, লার্জ বড় ছিল তার মন, বাউন্টি এখানে মন ধরে নে, হার্ট ধরে নে। হিজ হার্ট ওয়াজ ভেরি লার্জ অ্যান্ড সোল ওয়াজ সিনসিয়ার, এবং তার সোল আত্মা ছিল বড়ই সিনসিয়ার মানে আন্তরিক, সিনসিয়ার মানে আন্তরিক। হেভেন ডিড এ রিকম্পেন্স অ্যাজ লার্জলি সেড, হেভেন, হেভেন মানে স্বর্গ বা এখানে গড, হেভেন মানে স্বর্গ বা হেভেন মানে এখানে গডকেও রিপ্রেজেন্ট করছে, স্বর্গ। ডিড এ রিকম্পেন্স, স্বর্গ কিন্তু তার ক্ষতিপূরণ করেছিল। সে সারা জীবন দুঃখী ছিল, সারা জীবন দরিদ্র ছিল, সারা জীবন দুঃখ তার উপর প্রভাব ঝেড়েছিল, কিন্তু স্বর্গ বা গড তাকে যথাযোগ্য সম্মান দিয়েছিল। অ্যাজ লার্জলি সেড, রিকম্পেন্স, রিকম্পেন্স মানে কম্পেনসেট, কি? ক্ষতিপূরণ করা, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা। স্বর্গ এর ক্ষতিপূরণ করে দিয়েছিল বা গড এর ক্ষতিপূরণ করেছিল। কি? হি গেভ টু মিজারি অল হি হ্যাড এ টিয়ার, হি গেভ টু মিজারি, দেখো কি বলছে, হি গেভ টু মিজারি অল হি হ্যাড এ টিয়ার। তার আগের জায়গাটা, গডের জায়গাটা বলি হেভেন, কারণ ওই জায়গাটা কারো কারো মনে হলো অসুবিধা হলো। হেভেন ডিড এ রিকম্পেন্স মানে কি? হেভেন মানে স্বর্গ, স্বর্গ মানে গডকে রিপ্রেজেন্ট করছে, গড তাকে যথেষ্ট ক্ষতিপূরণ দিয়েছিল। অ্যাজ লার্জলি সেন্ড, গড তাকে যথেষ্ট ক্ষতিপূরণ দিয়েছিল। এবং অ্যাজ লার্জলি সেন্ড, অ্যাজ লার্জলি সেন্ড, গড যেন তাকে নিজের বন্ধু বানিয়েছিল, তাকে নিজের বন্ধুত্ব অফার করেছিল। হি গেভ টু মিজারি অল হি হ্যাড এ টিয়ার, সে সারাটা জীবন ধরে মিজারিকে, অল হি হ্যাড এ টিয়ার, মিজারি মানে দুঃখী মানুষের প্রতি চোখের জল ফেলেছিল। সে সারাটা জীবন দুঃখী মানুষের প্রতি চোখের জল ফেলেছিল। এ টিয়ার হি গেইন ফ্রম হেভেন, কিন্তু সে স্বর্গ থেকে, দেখো, হি গেভ টু মিজারি অল হি হ্যাড এ টিয়ার, সে সারাটা জীবন নিজেও দুঃখী ছিল এবং দুঃখী মানুষের প্রতি সে সমবেদনা ব্যক্ত করেছিল। হি গেইন ফ্রম হেভেন, সে স্বর্গ থেকে পেয়েছিল কি? এ ফ্রেন্ড, সে গডকে নিজের বন্ধু হিসাবে পেয়েছিল। এখানে এমন একটা মানুষ শুয়ে রয়েছে, সে সারা জীবন দুঃখী ছিল, প্রভার্টির মধ্যে ছিল, কিন্তু সে গডকে নিজের বন্ধু হিসাবে পেয়েছিল। হি গেন, গেন মানে পাওয়া, ফ্রম হেভেন, সে পেয়েছিল স্বর্গ থেকে একটা বন্ধু পেয়েছিল। স্বর্গে গড থাকে, স্বর্গে কে থাকে? গড। তাহলে স্বর্গে থেকে সে একটা বন্ধু পেয়েছিল, মানে গডকে সে বন্ধু হিসাবে পেয়েছিল। নো ফার্দার সিক হিজ মেরিট টু ডিসক্লোজ, এর বেশি তার মেরিটকে তোমরা কেউ খোঁজ খবর করতে যাও না, এর বেশি। নো ফার্দার সিক, সিক মানে খোঁজ খবর নেওয়া, খোঁজাখুঁজি করা, সিক মানে খোঁজাখুঁজি করা। আই এম সিকিং, সিকিং মানে খুঁজছি। তো নো ফার্দার সিক, এর বেশি খোঁজ খবর যেন না করো তোমরা। হিজ মেরিট টু ডিসক্লোজ, তার যে মেরিট ছিল সেটাকে নিয়ে বেশি যাচ, খোঁজ খবর এগুলো যেন না করা হয়। ডিসক্লোজ মানে তুলে ধরা, খুলে মেলে ধরা। সে তো মরে গেছে, যে এখানে শুয়ে আছে, তো তার মেরিটকে নিয়ে বেশি ছেড়াছেড়ি করবার দরকার নেই, বুঝতে পারলে কি না? নো ফার্দার সিক হিজ মেরিট টু ডিসক্লোজ, তার মেরিট কি ছিল এই নিয়ে বিশেষ পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই আর। এইটা বলছে, দেখো, নো ফার্দার সিক, বিশেষ আর প্রয়োজন নেই খোঁজ খবর করার। হিজ মেরিট, যে সে কতটা মেরিটোরিয়াস ছিল, কতটা বুদ্ধিমান ছিল, কতটা সে জ্ঞানীদীপ্ত ছিল, এ বিষয়ে বিশেষ খোঁজ খবর করার দরকার নেই বা এটাকে ডিসক্লোজ করার দরকার নেই। ডিসক্লোজ মানে তুলে ধরার দরকার নেই, এই নিয়ে বেশি আর হইচই করার দরকার নেই
যে এই মানুষটা কত বেশি বুদ্ধিমান ছিল, কত বেশি মেরিটোরিয়াস ছিল, কত বেশি মেরিটেড ছিল, এই নিয়ে বিশেষ কিছু ডিসক্লোজ করবার দরকার নেই, হ্যাঁ না? তারপর দেখো, or draw his frailties, frailties মানে জানতে হবে, frailties মানে উইকনেস, বা তার মধ্যে কি উইকনেস ছিল, কি দুর্বলতা ছিল তার মৃত্যুর পর, সেইগুলো খোঁড়াখুড়ি করবার দরকার নেই। তার মধ্যে কি মেরিট ছিল ওইটাও খোঁড়াখুড়ি করবার দরকার নেই। তার মধ্যে কি দুর্বলতা ছিল, ফ্রেলিটি মানে দুর্বলতা, বুঝতে পারলে, সেইগুলো খুঁড়ে খুঁড়ে বের করবার দরকার নেই। ফ্রম দেয়ার ড্রেড অ্যাবোর্ড, তার কারণ ড্রেড অ্যাবোর্ড, ফ্রম দেয়ার ড্রেড অ্যাবোর্ড, যেগুলো পার হয়ে গেছে সেগুলো আর খোঁড়াখুড়ি করবার দরকার নেই। দেয়ার দে অ্যালাইক ইন ট্রাম্বলিং হোপ রিপোজ, এখানে সে বিশ্রাম নিচ্ছে, রিপোজ রিপোজ রিপোজ, রিপোজ মানে বিশ্রাম নেয়ার। দেয়ার দে অ্যালাইক ইন ট্রাম্বলিং হোপ রিপোজ, এখানে কি করছে, এখানে সে বিশ্রাম নিচ্ছে, বুঝতে পারলে। দ্য বুজম টু হিজ ফাদার অ্যান্ড হিজ গড, কার বুকে সে বিশ্রাম নিচ্ছে, তার ফাদারের কাছে, মানে গডের, ঈশ্বরের বুকে সে বিশ্রাম নিচ্ছে। তাকে আর বিরক্ত করার দরকার নেই। তার মধ্যে যদি কিছু গুণও ছিল, মেরিটও ছিল, সেইগুলো ঘোরাঘুরি করবার দরকার নেই। যদি তার মধ্যে কিছু উইকনেসও ছিল, দুর্বলতাও ছিল, সেগুলো খোঁড়াখুড়ি করে বের করবার দরকার নেই। সে এখন চিরনিদ্রায় রত রয়েছে, সে এখন বিশ্রাম নিচ্ছে, তাকে কোনোভাবেই যেন আর বিরক্ত না করা হয়। তাহলে দিস পোয়েম কনক্লুডস, এই কবিতাটা কি কনক্লুড করছে, এপিটেপটা, দিস কনক্লুডস উইথ অ্যান এপিটেপ। এই কবিতাটা কনক্লুডেড হচ্ছে একটা এপিটেপ নিয়ে। এই কবিতাটা কনক্লুডেড হচ্ছে কি নিয়ে, একটা এপিটেপ নিয়ে, মানে স্তম্ভলিপি নিয়ে। বাই দ্য ভিলেজ পোয়েট হিমসেলফ, যেটা কবি নিজে লিখেছিলেন, এইটা কবি নিজে লিখেছিলেন ফর হিজ ওন টমস্টোন, নিজের জীবদ্দশাতে নিজের মৃত্যুর পর কি লেখা হবে সেটা নিজে লিখে রেখেছিলেন। দ্য এপিটেপ ডেসক্রাইবস হিম অ্যাজ এ ইয়ং ম্যান, এই এপিটেপটা বলছেন তিনি একজন ইয়ং ম্যান ছিলেন, উইদাউট ফেম অ্যান্ড ফরচুন, যে জীবনে সৌভাগ্যও দেখেনি, জীবনে কোনো ফরচুন বা খ্যাতি পায়নি। মৃত্যুর পর খ্যাতি হয়েছে, দেখতেই পাচ্ছিস, ভারতেও আমরা পড়ছি এটা। হি ওয়াজ নট ডিনাইড অফ দ্য ব্লিস অফ নলেজ, তার জ্ঞানের অভাব ছিল না, কারণ বিজ্ঞান বা জ্ঞান, ঠিক আছে, সে কিন্তু জ্ঞান পেয়েছিল, জীবনে জ্ঞান পেয়েছিল। অ্যান্ড রিমেন্ড এভার ভিকটিম অফ মেলানকলি, ঠিক আছে, এবং সে জ্ঞান পেয়েছিল, কিন্তু সে সারা জীবন দরিদ্র রয়ে গেছিল। সে কি ভিকটিম হয়ে গেছিল, মেলানকলি ভিকটিম হয়ে গেছিল, প্রভার্টি রয়েছিল, ভিকটিম অফ মেলানকলি। হি ওয়াজ এ জেনোরাস অ্যান্ড সিনসিয়ার নেচার, সে একজন জেনোরাস, দয়ালু মানুষ ছিল এবং মনের দিক থেকে আন্তরিক ছিল। উইথ সিম্প্যাথি ফর দ্য রিচেড, এবং দরিদ্র মানুষের প্রতি তার সবসময় সমবেদনা জাগত, বা দরিদ্র মানুষের প্রতি তার সবসময় করুণা জাগত। হি হ্যাড সট নাথিং বাট গডস ফ্রেন্ডশিপ, সে সারা জীবনে কোনো কিছুই চায়নি, শুধুমাত্র ঈশ্বরের সে বন্ধুত্ব চেয়েছিল। এবং গড দ্যাট, ঈশ্বর বন্ধুত্ব সে পেয়েও ছিল, ঈশ্বর বন্ধুত্ব সে পেয়েছিল। নো মোর এনি অ্যাটেম্পট ইজ টু বি মেড টু ফাইন্ড আউট দ্য মেরিট, তাই বলি আর কোনো প্রচেষ্টার দরকার নেই যে সে কত বুদ্ধিমান ছিল বা তার মধ্যে কী কী উইকনেস ছিল, এগুলো খোঁড়াখুড়ি করার দরকার নেই। ড্রপ হিজ উইকনেস অর মেরিট, তার উইকনেসকে খুঁড়ে খুঁড়ে বার করতে হবে না, তার মেরিটগুলোকে খুঁড়ে খুঁড়ে বার করতে হবে না, তার কারণ সে চিরনিদ্রায় রত হয়ে গেছে ঈশ্বরের সাথে। আফটার অল, উইথ হিজ কোয়াইটনেস অ্যান্ড লিমিটেশন, হি হ্যাজ দ্য রেস ইন দ্য বুজম অফ ফাদার অ্যান্ড হিজ গড, সর্বোপরি সে আজ ঈশ্বরের কাছে চিরনিদ্রায় রত রয়েছে। তার এখন মেরিট খুঁজে বের করবার দরকার নেই, উইকনেসও খুঁজে বার করবার দরকার নেই। দ্য এপিটেপ ইজ বিফিটিং ট্রাইবিউট টু ওয়ান হু লিভড প্লেনলি, তাই বলা যেতে পারে এই এপিটেপটা বোঝা যাচ্ছে এমন একজন মানুষ, সে মানে লেখা এপিটেপ যে খুব সহজ সরল মানুষ ছিল, সে আড়ম্বরপূর্ণ জীবন কোনোদিনই পায়নি, বা সে একটা প্লেন লিভিংয়ের মধ্যে ছিল সারাটা জীবন, এবং সেরকম খ্যাতিও সে কোনো দিন পায়নি। তো হাইলি, যদিও তার মধ্যে কোয়ালিটি ছিল, হি ওয়াজ ট্রুলি রিচ ইন বাউন্টি ইন দ্য হার্ট, সে মনের দিক থেকে প্রচণ্ড দরাজ দিলের মালিক ছিল, বা সে মনের দিক থেকে বড় মনের মালিক ছিল। অ্যান্ড প্রফাউন্ডিটি অফ ফেথ, এবং সে ঈশ্বরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন। বুঝতে পারলে কিনা, তিনি ঈশ্বরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন। এপিটেপ থেকে যাই প্রশ্ন আসুক পাঁচের জন্য, যেগুলো বললাম আমি সবই লিখতে হবে তোমাকে, বুঝতে পারলে কিনা। পাঁচের জন্য যদি এপিটেপ থেকে কিছু প্রশ্ন আসে, আমি যা যা বললাম প্রত্যেকটা জিনিস তোমাকে লিখতে হবে। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? সো দিস ইজ এপিটেপ, বুঝতে পারলে? দেখে নাও কার কি অসুবিধা আছে বলো, পরের অংশে আসছি।